হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসানাত। সবাইকে আজকে আমার এন্ডোক্রাইন প্যানক্রিয়াসের সেকেন্ড লেকচারে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি ইনসুলিনের মেকানিজম অফ অ্যাকশন এবং ইনসুলিনের ইফেক্টস নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমি মেকানিজম অফ ইনসুলিন অ্যাকশনটা এক্সপ্লেইন করার চেষ্টা করছি সহজে। তো এখানে আপনারা সেল মেমব্রেন দেখতে পাচ্ছেন। এই সেল মেমব্রেনে ইনসুলিনের রিসেপ্টর থাকবে, যেগুলো ইনসুলিন সেনসিটিভ টিস্যু। ইনসুলিন রিসেপ্টরের একটা ইউনিক প্রপার্টিস হচ্ছে এটা 4টা সাব ইউনিট থাকে, তার ভিতরে বিটা সাব ইউনিট থাকে 2টা। তো বিটা সাব ইউনিট গুলি এরা সেল মেমব্রেনকে পেনিট্রেট করে থাকে এন্ড প্রোট্রুড ইনটু দ্য সাইটোপ্লাজম। দেখেন এরা সেল মেমব্রেনকে পেনিট্রেট করছে এবং সাইটোপ্লাজমে তারা প্রোট্রুড হয়ে আছে, এবং বাকি যে 2টা আলফা সাব ইউনিট দে লাই আউটসাইড দ্য সেল মেমব্রেন। এবং এই সাব ইউনিট গুলো দেখেন একে অপরের সাথে আবার ডাইসালফাইড লিঙ্কেজ দ্বারা কানেক্টেড। ওকে, এখানে দেখেন আলফা আলফা দ্বারা এই লিঙ্কেজটা আছে, আবার আলফার সাথে বিটা সাব ইউনিটেরও এই ডাইসালফাইড লিঙ্কেজ দ্বারা কানেক্টেড। এখন ইনসুলিন হরমোন বেসিক্যালি এই আলফা সাব ইউনিটের সাথে বাইন্ড করবে। তো যখন আলফা সাব ইউনিটের সাথে বাইন্ড করবে তখন বিটা সাব ইউনিটের অটো ফসফোরাইলেশন হবে এবং বিটা সাব ইউনিটটা অ্যাক্টিভেশন হবে। যখন বিটা সাব ইউনিটটা অ্যাক্টিভেশন হলো, এই বিটা সাব ইউনিটের সাথে আবার একটা এনজাইম, স্পেশাল এনজাইম লিঙ্ক থাকে। হ্যাঁ, সেই এনজাইমটার নাম হচ্ছে টাইরোসিন কাইনেজ। এখানে দেখতে পাচ্ছেন এই টাইরোসিন কাইনেজটা তখন ফসফোরাইলেশনের মাধ্যমে অ্যাক্টিভেশন হবে। এরপরে এই টাইরোসিন কাইনেজ করবে কি, ইনসুলিন সেনসিটিভ সেলের সাইটোপ্লাজমে গ্রুপ অফ প্রোটিন থাকে, মাল্টিপল প্রোটিন। এই প্রোটিন গুলোকে তারা ফসফোরাইলেশন করবে এবং অ্যাক্টিভেশন করবে। অ্যাক্টিভেশনের মাধ্যমে আলটিমেটলি ইনসুলিনের যে বিভিন্ন ধরনের ইফেক্ট প্রডিউস করবে। তো এরকম একটা প্রোটিন যদি আমরা যাদেরকে এই যেটা আমি বলতে চাচ্ছি যে এই গ্রুপ অফ প্রোটিন, এদেরকে একসাথে বলা হচ্ছে ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট। এবং এরা যখন অ্যাক্টিভেট হলো এবং ইনসুলিনের ভ্যারিয়াস ইফেক্ট প্রডিউস করবে। তো এরকমই একটা প্রোটিনের এক্সাম্পল যদি দেই, সেটা হচ্ছে ধরেন গ্লুকোজ ট্রান্সপোর্টার 4। এটা নর্মালি সাইটোপ্লাজমের ভিতরে থাকে, কিন্তু যখন ইনসুলিন যখন বাইন্ড করলো এই মেকানিজমে, আলটিমেটলি এই গ্লুট4টা কি হবে, এখান থেকে তারা শিফট হয়ে এই যে সেল মেমব্রেনে গিয়ে ডকিং হবে। এবং এইভাবে কিন্তু ইনসুলিন কি করে, ইনসুলিন সেনসিটিভ টিস্যুতে যে গ্লুকোজ আপটেকে হেল্প করবে বাই ইনসার্টিং দিস গ্লুকোজ ট্রান্সপোর্টার 4 ইনটু দ্য সেল মেমব্রেন। ওকে, আচ্ছা, এরকম আরো প্রোটিন আছে। এরকম এটা একটা সিঙ্গেল প্রোটিনের এক্সাম্পল বলা। আদার্স প্রোটিন যেমন ধরেন এনজাইমেটিক প্রোটিন, যেটার মাধ্যমে ইনসুলিনের যে মেটাবলিক ইফেক্ট সেগুলি প্রডিউস করবে। যেমন আমরা যেমন প্রোটিন সিনথেসিস বলেন, ফ্যাট সিনথেসিস, তারপরে গ্লাইকোজেন সিনথেসিস, দিস আর দ্য মেটাবলিক ইফেক্ট। এছাড়া কিছু প্রোটিন আছে, দে আর রেসপন্সিবল ফর গ্রোথ ইফেক্ট এন্ড জিন এক্সপ্রেশন। তাহলে এই যে প্রোটিন, এগুলোকে একসাথে সেটা হতে পারে একটা ট্রান্সপোর্টার প্রোটিন, বিভিন্ন ধরনের এনজাইমেটিক প্রোটিন বা মেটাবলিক এনজাইমেটিক যে সমস্ত প্রোটিন আছে, তাছাড়া সাম প্রোটিনস আর রেসপন্সিবল ফর গ্রোথ ইফেক্ট অর জিন এক্সপ্রেশন, এগুলোকে এই যে গ্রুপ অফ প্রোটিনকে একসাথে আসলে ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট বলা হচ্ছে। তো বেসিক্যালি এই মেকানিজমে ইনসুলিন কাজ করবে। এটাকে ইনসুলিন টাইরোসিন কাইনেজ সিগন্যালিং পাথওয়ে বলা যেতে পারে, অথবা এইখানে যে এই এনজাইম লিঙ্ক আছে এই নাম অনুসারে এনজাইম লিঙ্কড রিসেপ্টর মেকানিজম, যেটা আমি কিন্তু এন্ডোক্রাইনের যে মেকানিজম অফ হরমোন সেখানে আমি একবার জেনারেলাইজ আলোচনা করেছিলাম। সো দিস ইজ দ্য ভেরি বেসিক mechanism by which insulin produce its action. এখন আমরা চলে যাচ্ছি, এইটা যদি পরীক্ষাতে আসে তখন আপনি এইভাবে লিখতে পারেন মেকানিজম অফ অ্যাকশন, যে এটা অলরেডি বলেছি 4টা সাব ইউনিট হেল্ড টুগেদার বাই ডাইসালফাইড লিঙ্কেজ, 2টা সাব ইউনিট এখানে আউটসাইড থাকছে এবং 2টা সাব ইউনিট সেল মেমব্রেন পেনিট্রেট করে আছে থ্রু দ্য সেল মেমব্রেন এন্ড প্রোট্রুডিং ইনটু দ্য সেল সাইটোপ্লাজম। তো শুরুতে ইনসুলিন মেইনলি আলফা সাব ইউনিটের সাথে বাইন্ড করে, এটা আমি অলরেডি বলেছি। দেন অটোফসফোরাইলেশন অফ দ্য বিটা সাব ইউনিট followed by activation of the tyrosine kinase enzyme. Tyrosine kinase যখন অ্যাক্টিভেট হয়ে গেল তখন কি হলো, ফসফোরাইলেশন অফ দ্য মাল্টিপল আদার ইন্টারসেলুলার এনজাইমস। এই যে গ্রুপ অফ এনজাইম, তার ভিতরে যাদেরকে আমরা বলছি ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট। এরকমই একটা প্রোটিন যেটাকে আমরা বলছি যে গ্লুকোজ ট্রান্সপোর্টার 4, it will be inserted into the cell membrane and ultimately facilitate glucose entry, তাই না?
এছাড়া বিভিন্ন ধরনের এনজাইমেটিক যে প্রোটিন আছে সেগুলির মাধ্যমে ফসফোরাইলেশন হয়ে অ্যাক্টিভেশন হবে এবং দেয়ার বাই ইনসুলিন ক্যান মেডিয়েট ইটস মেটাবলিক ফাংশন, যে মেটাবলিক ইফেক্ট প্রডিউস করবে। এছাড়া অলরেডি বলেছি সাম প্রোটিনস আর রেসপন্সিবল ফর গ্রোথ ইফেক্ট এন্ড জিন এক্সপ্রেশন। সো দিস ইজ দ্য ভেরি বেসিক মেকানিজম অফ ইনসুলিন অ্যাকশন। এখন আমরা পড়বো যে হোয়াট আর দ্য ইনসুলিন সেন্সিটিভ টিস্যু বা ইনসুলিনের টার্গেট টিস্যু, ইনসুলিন কোন কোন টিস্যুর উপরে কাজ করবে। তো মাসেলস, যেমন স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, এখানে কি করতেছে মাসেল সেলে ইনসুলিন কজেস গ্লুকোজ এন্ট্রি ইনটু মাসেল ভায়া GLUT4। GLUT4 এর মাধ্যমে ইনসুলিন মাসেলের ভিতরে গ্লুকোজ এন্ট্রিকে ফেসিলেট করবে। ইনসুলিনের অ্যাবসেন্সে কিন্তু এই GLUT4টা ইনঅ্যাক্টিভ থাকে এবং এখান থেকে গ্লুকোজ ঢুকতে পারবে না। বাট ইন প্রেজেন্স অফ ইনসুলিন, যেটা একটু দেখলাম যে কিভাবে GLUT4টা সেল মেমব্রেনে ফিউজ হচ্ছে এবং গ্লুকোজ আপটেকে ফেসিলেট করছে। ওকে, আচ্ছা, এরপরে আছে এডিপোস টিস্যু। এডিপোস টিস্যু, এটা সিমিলারলি গ্লুকোজ এন্টার ইনটু এডিপোস টিস্যু ভায়া GLUT4। এডিপোস টিস্যু তো একই প্রক্রিয়ায় গ্লুকোজ এন্ট্রিটা ফেসিলেট করবে। আর লিভারে যে গ্লুকোজ এন্ট্রিটা, এইটা আসলে GLUT4 দিয়ে না, এখানে লিভারে থাকে GLUT2। তো বেসিক্যালি GLUT2 কিন্তু ইনসুলিন সেনসিটিভ না। GLUT4 যেমন ইনসুলিন সেনসিটিভ, GLUT2 কিন্তু ইনসুলিন সেনসিটিভ না। তাহলে লিভারে কিভাবে ইনসুলিন আপটেকটা ফেসিলেট করতেছে, এটা হচ্ছে ইনডিরেক্টলি গ্লুকোজ যখন লিভারে ঢুকতেছে, লিভারে যে সাবসিকুয়েন্ট ইউটিলাইজেশন হচ্ছে, এটা ইনডাইরেক্টলি যে আউটসাইড দ্য সেল থেকে যে গ্লুকোজ এন্ট্রিটাকে প্রমোট করতেছে। ওকে, সো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাসেল এবং এডিপোস টিস্যুতে যে গ্লুকোজ ট্রান্সপোর্টার আছে, দ্যাট ইজ ইনসুলিন সেনসিটিভ গ্লুকোজ ট্রান্সপোর্টার, দ্যাট ইজ GLUT4, এদের মাধ্যমে লিভারও এখানে গ্লুকোজ এন্ট্রিটা যে ট্রান্সপোর্টারের মাধ্যমে হচ্ছে, এটা মূলত ইনসুলিন দ্বারা, ইনসুলিন সেনসিটিভ ট্রান্সপোর্টার না। তবে ইনসুলিনের কারণে যে সমস্ত মেটাবলিক প্রক্রিয়া লিভার সেলের ভিতরে হচ্ছে, গ্লুকোজটা ইউটিলাইজেশন হচ্ছে, যার ফলে হচ্ছে কি কন্টিনিউয়াসলি যখনই এক্সট্রাসেলুলার ফ্লুইডে গ্লুকোজ বেড়ে যাচ্ছে, এটা তখন GLUT2 দিয়ে ইজিলি ফেসিলেটেড ডিফিউশন হয়ে লিভারের মধ্যে ঢুকে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য মেকানিজম বাই হুইচ ইনসুলিন facilitate glucose entry to the liver cell. Okay, so these are the insulin sensitive tissue. এবং পরীক্ষাতে ইনসুলিন ইনসেনসিটিভ টিস্যু বা নন সেনসিটিভ টিস্যু এগুলো ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব সহকারে জিজ্ঞাসা করা হয়। যেমন হচ্ছে নিউরন অর্থাৎ ব্রেইন, কর্নিয়া, লেন্স, রেটিনা, রেড ব্লাড সেল, গোনাডস, দ্যাট মিনস টেস্টিস, ওভারি, এক্সারসাইজিং মাসেল, ইন্টেস্টিনাল মিউকোজা, কিডনি টিউবুল। আপনার কিডনি, আপনার রেনাল সিস্টেমে পড়েছে, দেখছে কিডনি থেকে যে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হচ্ছে, তাই না? সেখানে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট মেকানিজমে, অর্থাৎ সেখানে ইনসুলিন লাগছে না। ইন্টেস্টাইন থেকে গ্লুকোজ অ্যাবজর্পশন হচ্ছে, সেখানেও কিন্তু ইনসুলিন লাগছে না, ইন্টেস্টিনাল মাসেল যে গ্লুকোজ অ্যাবজর্পশন হচ্ছে, তাই না? আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন এখানে যেটা শেয়ার করলাম, সেটা হচ্ছে এক্সারসাইজ নরমালি মাসেলে কিন্তু GLUT4 এর মাধ্যমে, অর্থাৎ ইনসুলিনের প্রেজেন্সে GLUT4 মাসেলের মেমব্রেনে ফিউজ হবে এবং গ্লুকোজ এন্ট্রি হবে, স্পেশালি স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেলে। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে এক্সারসাইজিং মাসেলের ইনসুলিনের সহায়তা ছাড়াই এই মেকানিক্যাল স্ট্রেচের কারণে GLUT4 গুলো সেল মেমব্রেনে অটোমেটিক ফিউজ হয়ে যাবে এবং গ্লুকোজ এন্ট্রি ফেসিলেট করবে। হ্যাঁ, এই কারণেই কিন্তু, অর্থাৎ এক্সারসাইজ করলে ইনসুলিনের সহায়তা ছাড়াও মাসেলে গ্লুকোজ এন্ট্রিটা ফেসিলেট হবে। এই জন্যই কিন্তু ডায়াবেটিক রোগীদের কি বলা হয়, যারা ইনসুলিন ডেফিসিয়েন্সিতে ভুগছে, গ্লুকোজ লেভেল কমানোর জন্য এক্সারসাইজ করতে বলা হয়। আচ্ছা, এখন আমি সরাসরি চলে যাচ্ছি যে ইফেক্টস অফ ইনসুলিন অন স্পেসিফিক টিস্যু আর অন ইনসুলিন সেনসিটিভ টিস্যু। শুরুতেই আমরা খুবই ইম্পর্টেন্ট যে লিভার, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনসুলিন সেনসিটিভ টিস্যু। লিভারের উপরে ইনসুলিনের কি কি ইফেক্ট। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি অলরেডি বলেছি যে লিভারের সেলে GLUT2 আছে। এই GLUT2 এর মাধ্যমে যেহেতু লিভারের ভিতরে গ্লুকোজ ইউটিলাইজেশন হচ্ছে, যে কারণে এক্সট্রাসেলুলার ফ্লুইডে বা ব্লাডে যখন গ্লুকোজ বেড়ে গেল, তখন এই গ্লুকোজগুলো GLUT2 দিয়ে লিভার সেলে প্রবেশ করবে। ওকে,
এখন লিভার সেলে ঢোকার পরে যে জিনিসটা হবে, এই গ্লুকোজটা ইউটিলাইজেশন হবে ফর এনার্জি প্রোডাকশন। তো আলটিমেটলি এখানে এনার্জি, গ্লুকোজ থেকে এনার্জি প্রোডাকশন করতে হলে কি করতে হবে, গ্লুকোজকে ভাঙতে হবে, তার মানে গ্লাইকোলাইসিস, তাই না? গ্লাইকোলাইটিক যে এনজাইমগুলি আছে, যে সমস্ত গ্লাইকোলাইটিক যেমন ফসফো ফ্রুক্টোকাইনেস, এই যে রেট লিমিটিং যে এনজাইম গুলোকে স্টিমুলেট করবে, তো তার আলটিমেটলি গ্লাইকোলাইসিস হবে, এবং আলটিমেটলি গ্লাইকোলাইসিসের মাধ্যমে কিন্তু এটা কমপ্লিট অক্সিডেশনের জন্য আবার ফার্দার টিসিএ সাইকেলে যাবে। তো যাই হোক, এরপরে এনার্জি ডিমান্ড মিট আপ করার পরে যে কিছু গ্লুকোজ আবার কি করবে, স্টোর করবে ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন। তো গ্লাইকোজেন ফরমেশনের যে প্রক্রিয়া আমরা জানি গ্লাইকোজেনেসিস বলা হয়, তাই না? সো গ্লাইকোজেনিক এনজাইম যেগুলি আছে সেগুলোকে স্টিমুলেটরের মাধ্যমে গ্লাইকোজেনেসিস করবে। এর ছাড়া অলরেডি যে স্টোরড গ্লাইকোজেন আছে সেটা যেন ভেঙে না যায়, অর্থাৎ গ্লাইকোজেনোলাইসিসটাকে ইনহিবিট করছে, এবং গ্লাইকোজেনোলাইসিসের যে এনজাইম, সেই এনজাইমগুলোকে ইনহিবিট করবে, যে কারণে গ্লাইকোজেনোলাইসিসটা ইনহিবিট হচ্ছে। এবং যেহেতু অলরেডি গ্লুকোজ ইজ অ্যাভেলেবেল, তাই না, সেখানে আর নতুন করে গ্লুকোজ তৈরি করার দরকার নাই। তো গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যে গ্লুকোজ ফরমেশনের যে প্রক্রিয়া আমরা গ্লুকোনিওজেনেসিস বলি, এই গ্লুকোনিওজেনিক এনজাইম গুলোকে ইনহিবিট করবে, যার ফলে গ্লুকোনিওজেনেসিসটা প্রিভেন্ট হবে। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে গ্লুকোজকে যখন ইন প্রেজেন্স অফ ইনসুলিন, আমরা যখন জানি যে খাবার পরপরই যখন মেটাবলিক ফুয়েল গুলি ব্লাডে আসলো, তখন কিন্তু স্পেশালি দ্য ব্লাড গ্লুকোজ দ্যাট উইল স্টিমুলেট দ্য ইনসুলিন সিক্রেশন, এবং ইনসুলিন কি করলো, এই গ্লুকোজ গুলোকে লিভার সেলের ভিতরে ঢুকিয়ে দিল। হলে এই গ্লুকোজ থেকে প্রথমত অক্সিডেশন, এখান থেকে এনার্জি ইউটিলাইজেশনের জন্য গ্লুকোজের কি কমপ্লিট অক্সিডেশন হবে। তার মানে টিসিএ সাইকেলে এই গ্লুকোজ গুলো অক্সিডেশনের ফলে কিন্তু অক্সিডেশন করে এনার্জি প্রোডাকশনের সময় এখানে টিসিএ সাইকেলের কিছু কম্পোনেন্ট, যেমন ধরেন সাইট্রেট এবং আইসোসাইট্রেট আয়ন, এগুলো এক্সেস তৈরি হবে। একটু জিনিস খেয়াল করেন, এখানে সাইট্রেট এবং আইসোসাইট্রেট আয়ন এক্সেস তৈরি হবে। এই এক্সেস সাইট্রেট এবং আইসোসাইট্রেট আয়ন এরা কি করবে, এসিটাইল কোয়ে কার্বক্সিলেস একটা এনজাইম আছে, এই এনজাইমটাকে স্টিমুলেট করবে। এখানে খেয়াল করেন, ছবিতে দেখানো হয়েছে যে এসিটাইল কোয়ে কার্বক্সিলেস এই এনজাইমটাকে স্টিমুলেশন করতেছে কি, এই টিসিএস সাইকেলের সাইট্রেট এবং আইসোসাইট্রেট আয়ন। যেহেতু প্রচুর গ্লুকোজ ঢুকতেছে এবং তারা টিসিএস সাইকেলে অক্সিডেশন হচ্ছে, সো এই আয়ন দুইটা বেড়ে যাবে যারা এই এনজাইমটাকে স্টিমুলেট করছে। At the same time, this enzyme is also stimulated by insulin. Okay, so এই এসিটাইল কোয়ে কার্বক্সিলেজ এনজাইমটা যখন অ্যাক্টিভেট হয়ে গেল, তারা কি করলো, এসিটাইল কোয়েকে কনভার্ট করলো মেলোনাইল কোয়ে। তাহলে অ্যাসিটাইল কোয়ে ইজ কনভার্টেড ইনটু মেলোনাইল কোয়ে। ওকে, আচ্ছা, তাহলে আমরা জানি যে এসিটাইল কোয়ে কি করে, টিসিএ সাইকেলে ঢুকবে না, কিন্তু যখন প্রচুর এসিটাইল কোয়ে তৈরি হয়ে গেছে তখন, এবং টিসিএস সাইকেলের সাইট্রেট এবং আইসোসাইট্রেট সাইট্রেট আয়নটা কি হয়ে গেছে, অনেক এক্সেস তৈরি হয়েছে, তখন এখান থেকে যে এসিটাইল কোয়েগুলো, এসিটাইল কোয়েগুলি অতিরিক্ত আছে, এগুলো আর টিসিএস সাইকেলে না ঢুকে এরা কি হয়ে গেল, মেলোনাইল কোয়ে হয়ে যাচ্ছে। এবং মেলোনাইল কোয়ে ইট উইল বি ইউজড ফর সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, এটা প্রিকারসার হিসেবে কাজ করে ফর দ্য সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড। ওকে, তারপর দেখছেন কিভাবে এই এক্সেস গ্লুকোজ যখন, অর্থাৎ এনার্জি ডিমান্ড মিট হয়ে গেল, গ্লাইকোজেনও স্টোর হয়ে গেল, তারপরেও যদি এক্সেস গ্লুকোজগুলি থাকে, এগুলো আলটিমেটলি কিভাবে ফ্যাটে কনভার্ট হচ্ছে, দিস ইজ দ্য পাথওয়ে। এসিটাইল কোয়ে সেটা মেলোনাইল কোয়েতে কনভার্ট হয়ে আলটিমেটলি ফ্যাটি অ্যাসিড তৈরি করছে। এই জিনিসটাই এখানে একটু বুঝাই লেখা হয়েছে। দেখেন, increase citrate and isocytrate formed by the citric acid cycle when excess glucose is being used for energy, and activate acetyl CoA carboxylase to form malonyl CoA, which is the first stage of fatty acid synthesis. তাহলে হয়ে গেল ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। এখন কি করবে, এই ফ্যাটি অ্যাসিড হয়ে গেল, এখন এর সাথে যদি গ্লিসারল অ্যাড করেন তাহলে কি হবে, ফ্রি ফ্যাটি অ্যাসিড
সাথে আলটিমেটলি যদি গ্লিসারল যুক্ত হয় তাহলে কি হবে, আলটিমেটলি ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, প্রথমে ডাইঅ্যাসাইল গ্লিসারল, সেখান থেকে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল অর্থাৎ টিজি সিনথেসিস হবে, তাই না, ইনক্রিজ ট্রাইঅ্যাসাইল গ্লিসারল সিনথেসিস। ওকে, আরেকটা হচ্ছে এরা লিভার সেলে অলসো ইট উইল স্টিমুলেট দা আপটেক অফ অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন সিনথেসিস। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পেলাম লিভারের যে ইনসুলিনের মেইন ইফেক্টগুলো কি কি। মূলত গ্লাইকোলাইসিস প্রথমে আপটেক বাড়াচ্ছে, গ্লাইকোলাইসিস করছে, গ্লাইকোজেনোলাইসিসটাকে আবার ইনহিবিট করতেছে এবং গ্লুকোনিওজেনেসিসকে ইনহিবিট করছে। তো এই কয়টা ইফেক্টের কারণে কিন্তু ব্লাডে গ্লুকোজ লেভেলটা কমে যাবে। এখানে ইম্পর্টেন্ট যে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন সেটা হচ্ছে যে এক্সেস গ্লুকোজ যখন থাকে, তখন অর্থাৎ আমাদের এনার্জি ডিমান্ড মিট আপ করার পরেও যখন গ্লুকোজ গুলো যখন গ্লাইকোলাইটিক পাথওয়েতে গিয়ে আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, তখন আর এটা টিসিএ সাইকেলে না ঢুকে এই পাথ কনভার্ট হয়ে অ্যাসিটাইল কোয়ে গুলো কিসে কনভার্ট হয়েছে, মেলোনাইল কোয়েতে। কারণ ওই যে অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ এনজাইম এর মাধ্যমে that is stimulated by insulin and also stimulated by excess citrate and isocytrate ion, তখন মেলোনাইল কোয়ে থেকে কিন্তু আলটিমেটলি ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, সেখান থেকে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল সিনথেসিস হচ্ছে। ওকে, এইটা that is the very basic mechanism by which excess carbohydrate in our body can be converted into fat। এজন্য বেশি কার্বোহাইড্রেট খেলে কিন্তু মানুষ মোটা হবে এই প্রক্রিয়ায়। এখন আরেকটা জিনিস এখানে শেয়ার করব, সেটা হচ্ছে ইনসুলিনের অ্যান্টি কিটোজেনিক ইফেক্ট। ইনসুলিন কিটোসিস প্রিভেন্ট করবে, কিটো অ্যাসিডোসিসকে প্রিভেন্ট করে। আর ইনসুলিনের ডেফিসিয়েন্সি, অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি হলে কিটো অ্যাসিডোসিস। তাহলে মেকানিজমটা হচ্ছে বেসিক্যালি দেখেন, মেলোনাইল কোয়ে, এই যে অ্যাসিটাইল কোয়ে থেকে ইনসুলিনের ইনফ্লুয়েন্স, এটা মেলোনাইল কোয়ে হলো। এই মেলোনাইল কোয়ে কি করতেছে, কার্নিথিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ যে এনজাইমটা আছে, কার্নিথিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ, এই এনজাইমটাকে ইনহিবিট করে। খেয়াল করেন, এটা যদি ইনহিবিট হয়, অ্যাকচুয়ালি এই ট্রান্সপোর্টারটার মাধ্যমেই কিন্তু ফ্রি ফ্যাটি অ্যাসিড মাইটোকন্ড্রিয়াতে ঢোকে এবং সেখানে বিটা অক্সিডেশন হয়ে আলটিমেটলি কি তৈরি করে, বিটা অক্সিডেশন অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। এখন যেহেতু ইনসুলিন এই যে কার্নিথিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ এনজাইমটাকে ইনহিবিট করতেছে, অর্থাৎ মেলোনাইল কোয়ে যখন তৈরি হলো, তারা অ্যাসিটাইল কোয়ে গুলো তো মেলেনাইল কোয়ে হয়ে যাচ্ছে, এবং এইটা আবার কি করতেছে, এই এনজাইমটাকে ইনহিবিট করার কারণে মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু ফ্রি ফ্যাটি অ্যাসিড ঢুকতে পারছে, অর্থাৎ বিটা অক্সিডেশনকে কমাই দিচ্ছে। তাহলে কিন্তু ফার্দার অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন কম হবে। তাহলে কি হবে, কিটোজেনেসিস কম হবে, কারণ আমরা জানি বিটা অক্সিডেশন যত বেশি হবে অ্যাসিটাইল কোয়ে তত সেখান থেকে কিটোন বডি তৈরি হবে লিভারে। কিন্তু এখান থেকে দেখেন অ্যাসিটাইল কোয়েটা কিন্তু আবার ডাইভার্ট হয়ে মেলোনাইল কোয়ে ফ্যাট সিনথেসিস করে ফেলছে। তাহলে কিন্তু কিটোন বডি ফর্মেশন হবে না বা কিটোজেনেসিস হবে না। So that is the very basic mechanism by which insulin prevent the ketosis বা ketoacidosis। তাহলে আমাদেরকে এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, যে অ্যাসিটাইল কোয়ে গুলোকে তারা মেলোনাইল কোয়েতে কনভার্ট করে ফেলতেছে, ফ্যাট সিনথেসিস করতেছে, প্লাস ফ্রি ফ্যাটি অ্যাসিডকে তারা মাইটোকন্ড্রিয়ায় ঢুকতে দিচ্ছে না, যে কারণে বিটা অক্সিডেশন কম হচ্ছে, ফার্দার অ্যাসিটাইল কোয়ে কম হচ্ছে। কারণ হচ্ছে যে কার্নিথিন অ্যাসাইল ট্রান্সফারেজ এনজাইমটাকে ইনহিবিট করার কারণে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ফ্রি ফ্যাটি অ্যাসিডটা ঢুকতে পারতেছে না। তাহলে এখন খেয়াল করেন, কারো যদি অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে, যেমন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, এখানে অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি অথবা ইনসুলিন অ্যাবসেন্ট, যে কারণে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এই কমপ্লিকেশনটা কমন। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে যেহেতু বলা হচ্ছে যে রিলেটিভ ডেফিসিয়েন্সি, অর্থাৎ একেবারে যে ইনসুলিন নাই তা না, ইনসুলিন আছে কিছু পরিমাণে, যে কারণে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে এই কিটোঅ্যাসিডোসিস এই কমপ্লিকেশনটা লেস কমন, বাট টাইপ 1 এ মোর কমন। কেন বোঝা গেল? এই কারণে, কারণ ইনসুলিন কিটোঅ্যাসিডোসিস, একটু ইনসুলিন থাকলে সেটা কিটোঅ্যাসিডোসিসকে প্রিভেন্ট করছে। টাইপ 1 এ যেহেতু অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি,
এই জন্য ওইখানে কিটো অ্যাসিডোসিসকে প্রিভেন্ট করতে পারছে না। এখন আসেন ইফেক্টস অফ ইনসুলিন অন মাসেল। এটা সোজা আমরা লিভার প্রোটিনটা পড়ে ফেলেছি। এখানেও মাসেল অলরেডি আপনারা জানেন যে এখানে গ্লুকোজ ট্রান্সপোর্টার 4 ইনসার্ট মাসেলের সেল মেমব্রেনে ইনসার্ট করার মাধ্যমে তারা গ্লুকোজ আপটেককে ফেসিলেট করবে, ফেসিলেটেড ডিফিউশন। অলরেডি এটা আমি বলেছি। হাউএভার যদিও এই গ্লুট4 ইনসুলিনের অ্যাবসেন্সে এখান দিয়ে গ্লুকোজ আপটেক হতে পারবে না, তবে এক্সারসাইজিং মাসেলে এই পারমিয়াবিলিটি অফ দ্য মাসেল মেমব্রেন টু গ্লুকোজ ইনক্রিজ ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ ইনসুলিন, সেটাই বলছি। কারণ হচ্ছে ডিউরিং এক্সারসাইজের সময় এই মেকানিক্যাল স্ট্রেসের কারণে অটোমেটিক্যালি ইনসুলিনের সাহায্য ছাড়াই যে গ্লুট4 এই ট্রান্সপোর্টার প্রোটিনগুলো মাসেলের মেমব্রেনে ফিউজ হবে এবং গ্লুকোজ আপটেককে ফেসিলেট করবে। এজন্যই কিন্তু ডায়াবেটিক্স পেশেন্টস আর অ্যাডভাইস ফর রেগুলার মডারেট এক্সারসাইজ। আচ্ছা, এরপরে খেয়াল করেন গ্লুকোজ ঢুকলো, তারপরে মাসেলে গ্লাইকোজেন, গ্লুকোজের যে স্টোর ফর্ম, মাসেলেও আপনারা জানেন যে গ্লাইকোজেন হিসেবে গ্লুকোজ থাকতে পারে। গ্লাইকোজেন সিনথেসিস করবে, মাসেলের অ্যামাইনো অ্যাসিড আপটেক করবে এবং প্রোটিন সিনথেসিস করবে, তাই না? আচ্ছা, আর ডিক্রিজ প্রোটিন ডিগ্রেডেশন। আরেকটা ইলেকট্রোলাইট আপটেকে হেল্প করবে, সেটা হচ্ছে পটাশিয়াম আপটেকটাকে ইনক্রিজ করবে এবং কিটোন আপটেক বাড়াবে। এটা সেকেন্ড আরেকটা অ্যানাদার মেকানিজম। দেখেন ব্লাডে যে কিটোন বডি, সেগুলো কিন্তু মাস আপটেক কিটোন বডিটাকে আপটেক করাচ্ছে, তাহলে কিন্তু ব্লাডে কিটোন বডি কমে যাবে। ওকে, এবার আমরা ইফেক্টস অফ ইনসুলিন অন এডিপোস টিস্যু। এডিপোস টিস্যুতে ইনসুলিনের ইফেক্টটা দেখবো, এটা আর একটু বেশ গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে ছবিতে একটা অ্যাডিপোস বা ফ্যাট সেল দেখানো হয়েছে এবং ফ্যাট সেলের উপরে ইনসুলিনের কি ইফেক্ট সেটা এখন আমরা একটু খেয়াল করি। এখানে শুরুতে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এখানেও কিন্তু ফ্যাট সেলে আমি অলরেডি বলেছি এখানেও গ্লুট4 থাকে, তো ইনসুলিনের প্রেজেন্সে এই গ্লুট4টা সেল মেমব্রেনে ফিউজ হবে এবং গ্লুকোজ এন্ট্রিতে ফেসিলেট করবে। আচ্ছা, এরপরে আসেন এখানে দুইটা এনজাইম খুব গুরুত্বপূর্ণ। তারা সবাই জানেন যে একটা হচ্ছে লাইপোপ্রোটিন লাইপেজ এবং আরেকটা হচ্ছে হরমোন সেনসিটিভ লাইপেজ। আমাদের এখানে যে জিনিসটা একটু স্পেসিফিক্যালি জানতে হবে যে লাইপোপ্রোটিন লাইপেজ এনজাইমটা কোথায় থাকে আর হরমোন সেনসিটিভ লাইপেজ এনজাইমটা কোথায় আছে। লাইপোপ্রোটিন লাইপেজ যে এনজাইমটা আছে, এইটা হচ্ছে এই যে অ্যাডিপোস টিস্যুতে যে ব্লাড সাপ্লাই হচ্ছে, এখানকার যে ক্যাপিলারি, এই ক্যাপিলারি ওয়ালে লাইপোপ্রোটিন লাইপেজ এনজাইমটা থাকে এবং ইনসুলিন এই এনজাইমটাকে অ্যাক্টিভেট করে। এই জন্য দেখা আছে, দেখেন এখানে লেখা আছে অ্যাক্টিভেটিং দ্য এনজাইম লাইপোপ্রোটিন লাইপেজ ইন দ্য ক্যাপিলারি ওয়াল অফ দ্য অ্যাডিপোস টিস্যু। তাহলে এই লাইপোপ্রোটিন লাইপেজ ক্যাপিলারি ওয়ালে যেহেতু আছে, তাহলে এখান থেকে এই ক্যাপিলারি দিয়ে যখন ভিএলডিএল কাইলোমাইক্রন এরা পাস করবে, তখন এই লাইপোপ্রোটিন লাইপেজের অ্যাকশনে এক্সপোজ হয়ে এগুলো ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড, এগুলো স্প্লিট হয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। এখানে খেয়াল করেন এই যে লাইপোপ্রোটিন গুলো ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড হচ্ছে, যেই ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলো আলটিমেটলি এই ফ্যাট সেলে আপটেক হবে, যেটা সরাসরি তো ভিএলডিএল আপটেক করা সম্ভব হবে না বা কাইলোমাইক্রন আপটেক করা যাবে না। যখন এই লাইপোপ্রোটিন লাইপেজ এদেরকে ফ্রি ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করতেছে এন্ড দেয়ার বাই ফেসিলেট দ্য ফ্রি ফ্যাটি অ্যাসিড আপটেক বাই দ্য adipose tissue or fat cell. Okay, so that is the very basic action of lipoprotein lipase, and the activity of this enzyme, it is stimulated by insulin. Okay, আচ্ছা, এবার খেয়াল করেন তাহলে এই পাশ দিয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিড ঢুকলো আর এই পাশ দিয়ে গ্লুকোজ ঢুকলো। তাহলে ফ্রি ফ্যাটি অ্যাসিডটা এখানে ভিতরে গিয়ে আলটিমেটলি দেখেন ফ্যাটি অ্যাসিডে এটা এস্টারিফিকেশন হয়ে ফ্যাটি অ্যাসিড হলো, দেন ফ্যাটি অ্যাসাইল কোয়ে, আর এই যে গ্লুকোজ এরা গ্লিসারল 3 ফসফেট হবে, দেন এই গ্লিসারল 3 ফসফেট এখানে গ্লিসারল আর এখানে ফ্যাটি অ্যাসাইল কোয়ে দুইটা কম্বাইন হয়ে ডাইঅ্যাসাইল গ্লিসারল, সেখান থেকে আলটিমেটলি টিজি সিনথেসিস করবে এবং এই ট্রাইগ্লিসারাইড ডিপোজিশন করবে সেলে, অ্যাডিপোস সেলের ভিতরে বা অ্যাডিপোস টিস্যুর ভিতরে। ওকে, তাহলে দেখা গেল কিভাবে ইনসুলিন ফ্যাট সিনথেসিস করতেছে বা টিজি ডিপোজিশন করতেছে।
এখন এই অ্যাডিপোজ সেলের ভিতরে একটা এনজাইম আছে যেটার নাম হচ্ছে হরমোন সেনসিটিভ লাইপেজ। এই যে দেখেন, এই যে হরমোন সেনসিটিভ লাইপেজ, এই হরমোন সেনসিটিভ লাইপেজ নরমালি সে এই স্টোর টিজি, হ্যাঁ, এগুলোকে ব্রেক ভাঙে, হ্যাঁ, স্প্লিট করে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে। কিন্তু এই ইনসুলিন, এই হরমোন সেনসিটিভ লাইপেজ এই এনজাইমটাকে ইনহিবিট করে, যে কারণে এই স্টোরড ফ্যাটকে ভাঙতে পারে না। ওকে, তার মানে কি আলটিমেটলি ইনসুলিন আরো ফ্যাট ডিপোজিশন করবে এবং ফ্যাট ব্রেকডাউনটাকে প্রিভেন্ট করবে। বোঝা গেল কিভাবে ইনসুলিন এই অ্যাডিপোজ টিস্যুতে ফ্যাট ডিপোজিশন করতেছে ইন দ্য ফর্ম অফ টিজি, এবং কিভাবে ফ্যাট ব্রেকডাউনটাকে প্রিভেন্ট করতেছে। তাহলে এটাই দেখানো হয়েছে, ইনক্রিজ গ্লুকোজ এন্ট্রি, ইনক্রিজ ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, দেন গ্লুকোজ থেকে তো গ্লিসারল ফসফেট, এগুলো অলরেডি আমি এক্সপ্লেইন করেছি, এগুলো লেখা আছে, সেখান থেকে দুইটা মিলে এখান দিয়ে গ্লুকোজ এসে গ্লিসারল 3 ফসফেট হলো, আর এদিকে ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাটি অ্যাসাইল করে তারা দুইজনে মিলে ডাইঅ্যাসাইল গ্লিসারল এবং ফাইনালি টিজি সিনথেসিস করবে। ওকে, এবং যেটা অলরেডি আমি বলেছি যে এখানকার যে হরমোন সেনসিটিভ লাইপেজটাকে ইনহিবিট করছে, যে কারণে এই স্টোরড ফ্যাটটা ব্রেকডাউন হবে না। ওকে, আর এখানেও পটাশিয়াম আপটেককে ফেসিলেট করবে বা স্টিমুলেট করবে। ওকে, তাহলে দিস ইজ দ্য নেট ইফেক্ট অফ ইনসুলিন অন অ্যাডিপোজ টিস্যু। আমরা দুইটা এনজাইমের উপর ইফেক্ট জানলাম, যে লাইপোপ্রোটিন লাইপেজের উপরে কি ইফেক্ট, এটাকে স্টিমুলেট করছে, এবং হরমোন সেনসিটিভ লাইপেজকে তারা ইনহিবিট করতেছে। লাইপোপ্রোটিন লাইপেজকে স্টিমুলেট করার ফলে এই যে ক্যাপিলারি দিয়ে যাওয়ার সময় বিএলডিএল, কাইলোমাইক্রন, এগুলো স্প্লিট হয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করতেছে এবং তারা ফ্যাট সেলে আপটেক করছে। অপরদিকে গ্লুট4 দিয়ে যে গ্লুকোজ আপটেক করলো, সেখান থেকে গ্লিসারল হলো, আর ওই দিক দিয়ে ফ্যাটি অ্যাসিড তারা মিলে ডাইঅ্যাসাইল গ্লিসারল এবং ফাইনালি টিজি। তাহলে এখানে আবারও দেখা গেল কিভাবে, এই দেখেন গ্লুকোজটা কিন্তু কিভাবে ফ্যাটে কনভার্ট হলো। যত বেশি বেশি এক্সেস গ্লুকোজ যত ঢুকবে সেটা কিন্তু ফ্যাটে কনভার্ট হয়ে যাবে। একটা নির্দিষ্ট মাত্রা ফ্যাট তো এটা প্রয়োজনীয়, তবে সেটা যখনই বেশি মাত্রায় হয়ে যাবে সেটা হচ্ছে অপ্রয়োজনীয় ফ্যাট হবে। এখন যদি কারো ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু উল্টা ঘটনা ঘটবে, তখন কিন্তু হরমোন সেনসিটিভ লাইপেজটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং লাইপোপ্রোটিন লাইপেজের অ্যাক্টিভিটি কমে যাবে। তখন এই স্টোরড ফ্যাট গুলো ভেঙে আলটিমেটলি ব্লাডে কিন্তু এই ফ্রি ফ্যাটি অ্যাসিডের কনসেন্ট্রেশন বেড়ে যাবে এবং স্টোরড ফ্যাট গুলো ব্রেকডাউন হওয়া শুরু হবে, ওয়েট লস হবে। ওকে, so this is the very basic effects of insulin on adipose tissue. এখন আমরা আমার আলোচনা শেষ, এখন একটা ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ইনসুলিন রিসেপ্টর রেজিস্ট্যান্স। ইনসুলিন রিসেপ্টর রেজিস্ট্যান্স হলেই ইনসুলিনের স্বাভাবিক কাজ কিন্তু করতে পারবে না এবং পেশেন্টের কিন্তু হাইপারগ্লাইসেমিয়া হবে, সেখান থেকে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ডেভেলপ হয়, যেগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব। আমরা কিছু ইম্পর্টেন্ট কজ দেখে নেই। কিসের কজ? ইনসুলিন রিসেপ্টর রেজিস্ট্যান্সের খুবই কমন একটা কজ, সেটা হচ্ছে অবিসিটি বা ওভারওয়েট, স্পেশালি এক্সেস ভিসেরাল অ্যাডিপোসিটি। খুবই কমন এবং ইম্পর্টেন্ট একটা কজ হচ্ছে ইনসুলিন রিসেপ্টর রেজিস্ট্যান্স। এবং ডায়াবেটিস মেলাই, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ফান্ডামেন্টাল মেকানিজম কিন্তু ইনসুলিন রিসেপ্টর রেজিস্ট্যান্স। আচ্ছা, এরপরে দেখেন এক্সেস গ্লুকোকর্টিকয়েড, যেমন গ্লুকোকর্টিকয়েড, যেমন কুশিং সিনড্রোম অথবা এক্সেস স্টেরয়েড থেরাপির কারণে হতে পারে। এরপর যদি আমরা এর আগে গ্রোথ হরমোন পড়েছি, সেখানে আমরা দেখেছি যে গ্রোথ হরমোনের কি করে, ইনসুলিন রিসেপ্টর রেজিস্ট্যান্স করে, কারণ ফ্যাটি অ্যাসিড ফ্যাট মোবিলাইজেশন করতেছে, ব্লাডে ফ্রি ফ্যাটি অ্যাসিড বেড়ে যাচ্ছে, এটার কারণে কিন্তু ইনসুলিন রিসেপ্টর গুলো সেনসিটিভিটি কমে যাচ্ছে। তো এক্সেস গ্রোথ হরমোন যেমন অ্যাক্রোমেগালি, জাইগার্টিজম, এদের ক্ষেত্রে হতে পারে। প্রেগন্যান্সি আনাদার কন্ডিশন যেখানে ইনসুলিন রিসেপ্টরের রেজিস্ট্যান্স হয়, যেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিসে দেখা যায়। পলিসিস্টিক ওভারি ডিজিজ, লাইপোডিস্ট্রফি, হ্যাঁ, দিস দ্য ইম্পর্টেন্ট কজেস। অটো অ্যান্টিবডি টু ইনসুলিন রিসেপ্টর, ইনসুলিন রিসেপ্টর এগেইনস্ট অটো অ্যান্টিবডি হতে পারে। তো এইগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট। ছাড়া ইনসুলিন রিসেপ্টরে মিউটেশনস হতে পারে, mutation of the peroxisome proliferators activator receptor gamma, হ্যাঁ, mutation that cause genetic
ওবিসিটি, মেলানোকর্টিন রিসেপ্টর মিউটেশন। আরেকটা হচ্ছে হেমোক্রোম্যাটোসিস। হেমোক্রোম্যাটোসিস তার ভিতরে আমি শুরুতে যেগুলো বলেছি এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট: ওবেসিটি, ওভারওয়েট, এক্সেস গ্লুকোকর্টিকয়েড, এক্সেস গ্রোথ হরমোন, প্রেগন্যান্সি, পলিসিস্টিক ওভারি ডিজিজ এন্ড লাইপোডিস্ট্রফি। এগুলো আমাদের একটু এই কজগুলো মনে রাখতে হবে। আচ্ছা, আর নরমাল ব্লাড গ্লুকোজ লেভেল, এটা ফাস্টিং বলা হচ্ছে 3.6 থেকে আলটিমেটলি লেস দ্যান 6.1, 6.1 পর্যন্ত বলতে পারেন, আর অ্যাকচুয়ালি 6.1 এর থেকে কম থাকবে, কারণ 6.1 থেকে হচ্ছে এটা ইম্পেয়ার্ড ফাস্টিং আমরা বলবো। আর র্যান্ডম হচ্ছে লেস দ্যান 7.8 মিলিমোল পার লিটার। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, ডায়াবেটিস মেলাইটাসের ডিটেইল। তো এখান থেকে আমাদের ইনসুলিন হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন, কারণ ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। কিন্তু যে সমস্ত আদার যে হরমোন গুলো আছে যারা কিনা ব্লাড গ্লুকোজ বাড়ায় তাদেরকে বলা হচ্ছে ডায়াবেটোজেনিক বা অ্যান্টি ইনসুলিন হরমোন। অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞাসা করে অ্যান্টি ইনসুলিন হরমোনের কিছু এক্সাম্পল বলো, বা ডায়াবেটিক হরমোনের কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল দাও। সো ডেফিনেটলি তার ভিতরে গ্রোথ হরমোন আসবে, গ্লুকাগন আসবে, গ্লুকোকর্টিকয়েড, থাইরয়েড হরমোন, ক্যাটেকোলামাইন। দিস আর দ্য ডায়াবেটোজেনিক হরমোন বা অ্যান্টি ইনসুলিন হরমোন। ওকে, তো লাস্ট আমি ইনসুলিনের ইফেক্ট গুলো নিয়ে আলোচনা করছি, যেগুলো করেছি এর আগের দিন আমরা ইনসুলিনের ফাংশন বা ফিজিওলজিক্যাল অ্যাকশন নিয়ে আলোচনা করেছিলাম। এখন যদি পরীক্ষাতে আসে হাউ ডাজ ইনসুলিন ডিক্রিজ ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন, এখন আমরা কিভাবে সংক্ষেপে এটার উত্তর দিতে পারি একটু যদি খেয়াল করেন। ইনসুলিন আমরা জানি যে ইনসুলিন সেন্সিটিভ যে টিস্যু, যেটা লিভার, মাসেল, এডিপোস টিস্যু, তাই না? লিভার, মাসেল, এডিপোস টিস্যু, এই সেন্সিটিভ টিস্যুগুলোতে গ্লুকোজ আপটেক ইনক্রিজ করতেছে বা ফেসিলিটেট করতেছে। তাহলে টিস্যুতে যদি গ্লুকোজ আপটেক হয় তাহলে ব্লাডে গ্লুকোজ কমবে। ওকে, নাম্বার 1 ইফেক্ট। তাহলে এটা একটু লিখতে হবে যে ইনক্রিজ গ্লুকোজ আপটেক বা ইনসুলিন সেন্সিটিভ টিস্যু, যেমন লিভার, মাসেল, এডিপোস টিস্যু, তিন ধরনের গ্লুকোজ আপটেক বাড়াবে। এরপরে খেয়াল করেন ইনক্রিজ, এবার গ্লুকোজ আপটেক হলো, সেখান থেকে গ্লুকোজটাকে ইউটিলাইজেশন এনার্জি তৈরি করার জন্য যে গ্লাইকোলাইটিক পাথওয়েতে গ্লুকোজটা ভাঙবে, অর্থাৎ ইনক্রিজ গ্লাইকোলাইসিস। এখন চিন্তা করেন গ্লাইকোলাইসিস মেটাবলিজমে তো পড়ছেন, গ্লাইকোলাইসিস কোথায় হয়? নিশ্চয়ই অ্যাডিপোস টিস্যুর মধ্যে গ্লাইকোলাইসিস হয় না। তাহলে বাকি থাকলো দুইটা, লিভার এবং মাসেলের ভিতরে গ্লাইকোলাইসিস হবে। তাহলে গ্লাইকোলাইসিস যত হবে গ্লুকোজটা ইউটিলাইজেশন হয়ে যাচ্ছে, ব্লাডে গ্লুকোজ কম। আচ্ছা, এরপরে দেখেন গ্লুকোজ গুলোকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করতেছে। এখন গ্লাইকোজেন কোথায় কোথায় থাকতে পারে? গ্লুকোজের স্টোর ফর্ম হচ্ছে গ্লাইকোজেন, তাই না? গ্লাইকোজেন কি অ্যাডিপোস টিস্যুতে গ্লাইকোজেন থাকে না, থাকে কোথায়? লিভারে এবং মাসেলে থাকে। তাহলে ইনক্রিজ গ্লাইকোজেনেসিস ইন লিভার এন্ড মাসেল লিখে দিলেন। আর তাহলে গ্লাইকোজেনোলাইসিস, এটাও তো লিভার এবং মাসেলে হয়। এখন গ্লাইকোজেনোলাইসিস যদি হয় তাহলে গ্লাইকোজেন ভেঙে ভেঙে তো গ্লুকোজ ব্লাডে আসবে, তাহলে গ্লুকোজ বেড়ে যাবে। কিন্তু ইনসুলিন তো গ্লুকোজ কমায়, তাহলে গ্লাইকোজেনোলাইসিসকে এটাকে ইনহিবিট করতেছে। আমরা অলরেডি এটা আলোচনা করেছি, লিভার এবং মাসেলে গ্লাইকোজেনোলাইসিসকে ইনহিবিট করছে। এবং লিভারে যে আমরা জানি যে গ্লুকোজ ফরমেশনের নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যে গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোনিওজেনেসিস 90% কিন্তু লিভারে হয়। এই গ্লুকোনিওজেনেসিস প্রসেসটাকে কিন্তু বা গ্লুকোনিওজেনিক যে সমস্ত এনজাইম আছে এগুলোকে ইনহিবিট করতেছে ইনসুলিন। তাহলে আলটিমেটলি নেট ইফেক্ট কি হলো? এই সমস্ত কারণে ব্লাডে গ্লুকোজ কনসেন্ট্রেশন কমে যাবে। তো আমরা যদি পরীক্ষার খাতায় শর্টলি এভাবে উত্তর দিলে কিন্তু ভালো মার্কস পাওয়া যাবে। তো যা হোক, আজকে এই পর্যন্ত। আমি নেক্সট এপিসোডে আমি কনসিকুয়েন্সেস অফ ইনসুলিন ডেফিসিয়েন্সি, ডায়াবেটিস মেলাইটাসিস, প্যাথোজেনেসিস, হ্যাঁ, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, হাইপারঅসমোলার কমা, এগুলো মোটামুটি এটার যে রিলেটেড প্যাথোলজি সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।